আসসালামু আলাইকুম। তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের গোপনে দেশ ছেড়ে যাবার ঘটনার নিন্দা জানিয়ে এতে সহায়তাকারীদের 3 দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতারা। পাশাপাশি 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানান তারা। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ব্যবস্থা নিতে না পারলে সরে দাঁড়াবেন তিনি। ইতোমধ্যে এই ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার, আরও 2 জনকে সাময়িক বরখাস্ত এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আবির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বুধবার গভীর রাতে পরিবারের সদস্যসহ থাই এয়ারওয়েজে করে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তবে তিনি কী উদ্দেশ্যে বা কতদিনের জন্য থাইল্যান্ডে গেছেন তা জানা যায়নি। 2023 সালে রাষ্ট্রপতির মেয়াদ শেষে তাকে খুব একটা জনসম্মুখে দেখা যায়নি। তার বিরুদ্ধে কিশোরগঞ্জে রয়েছে একটি হত্যা মামলাও। আওয়ামী লীগ নেতা ও ফেসিবাদী সরকারের মেয়াদে রাষ্ট্রপতি থাকা আব্দুল হামিদের দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক দল ও ফেসিবাদ বিরোধী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাবেক এই রাষ্ট্রপতিকে দেশ ত্যাগে সহযোগিতাকারীদের শাস্তির দাবি জানান গণ অধিকার পরিষদের নেতারা। আজকে আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সবকিছু সরকারের সিগন্যাল হচ্ছে, সরকারের মধ্যস্থতা হচ্ছে। এই ডামি রাষ্ট্রপতি পালিয়ে যেতে সহযোগিতা করেছে, যারা এর সাথে জড়িত এদের প্রত্যেকের বিরুদ্ধে শাস্তি নিতে হবে এবং 48 ঘন্টার মধ্যে যদি এই ডামি রাষ্ট্রপতিকে ফিরিয়ে না আনা সম্ভবপর হয় তাহলে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন থেকে 3 দিনের মধ্যে এই ঘটনায় সরকারকে জবাবদিহি করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ফ্যাসিবাদের আইকন রাষ্ট্রপতি হামিদ কি করে ছাড়তে পারে ক্ষমতা, বাংলাদেশ ছাড়তে পারে? আগামী 3 দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে। শনিবারের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ে স্মারকলিপি দিয়েছে যুব অধিকার পরিষদ। দিনাজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাবেক রাষ্ট্রপতিকে দেশ ত্যাগে সহযোগিতাকারীদের আইনের আওতায় আনা হবে। এটার জন্য যারা দায়ী অলরেডি অর্ডার করা হয়েছে তাদের শাস্তির আওতায় আনা অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া। এটা কোনো অবস্থা ছাড় দেওয়া যাবে না। এটা তো এই যে ঘটনাটা ঘটছে, এটা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা। আর যদি না হয় স্যার, এটার বিপক্ষে তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলে যাবো। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার ও মোহাম্মদ আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্য বিশিষ্ট পুলিশের তদন্ত কমিটি। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের জনগণকে উপেক্ষা করে কোনো কিছু চাপিয়ে না দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিস্টদের দোসর যারা এখনো উচ্চ আদালতে বসে রয়েছেন তাদের অপসারণ করতে হবে। সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, এমন কাজ করবেন না যা দেশের মানুষের বিরুদ্ধে যায়। হাসান মাহমুদের রিপোর্ট। সাবেক অ্যাটর্নি জেনারেল ও প্রথিতযশা আইনজীবী এজে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এই স্মরণসভার আয়োজন। আলোচনায় বক্তারা এজে মোহাম্মদ আলীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদের দোসর আমলাদের দিয়ে দেশ পরিচালনা করছে। এবং অনেকে বলছে যে আগে সংস্কার হবেই, তারপরে নির্বাচন। তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। সংস্কার কোনটা হতে হতে আপনার 5 বছর 10 বছরও লাগতে পারে, এটা চলমান। তাহলে নির্বাচন 10 বছর হবে না। আর এই 10 বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতে দেশ চলবে? অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তারা গণতন্ত্র উত্তরণের জন্যই নির্বাচন চায়। তবে মানবিক করিডোর সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা হয়নি সরকারের, এমনটাও উল্লেখ করেন তিনি। কিন্তু এমন কোনো কাজ করবেন না যা জাতির বিরুদ্ধে যাবে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাবে। প্যাসেজ দেবেন, করিডোর দেবেন, সেই করিডোর দেবেন, কারোর সে আলাদা করছেন না। যদি দেওয়ার প্রয়োজন হয় 100 বার দেব। দয়া করে বাংলাদেশের মানুষকে আন্ডারস্টিমেট করবেন না।
এখানে কিছু কিছু পণ্ডিত, আপনার একাডেমিশিয়ান সবাইকে বসে যদি মনে করেন যে ইম্পোজ করে দিতে পারবেন কোনো কিছু, যেটা এই দেশের মানুষের পক্ষে যাবে না, সেটা কোনো দিনই করতে পারবেন না। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিগত সময়গুলোতে ফ্যাসিবাদের দোসররা এই উচ্চ আদালতকেও কলুষিত করেছিল। তিনি বলেন, যারা রাতে কোর্ট বসিয়ে 2036 জনকে সাজা দিয়েছে তাদের বিরুদ্ধে এখনো কোনো কিছুই করা হয়নি। আর হাইকোর্ট ডিভিশনের কথা যদি বলি, তাহলে যে তালিকাটা আমাদের কাছে আছে তাতে 30 জনের মতো ফ্যাসিস্টদের দোসর এখনো বসে আছে, যারা অনেকেই ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল এবং যারা প্রত্যক্ষভাবে জাজমেন্টের মধ্য দিয়ে হাইকোর্টে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কর্মসূচি বাস্তবায়ন করেছে। বেগম খালেদা জিয়ার ফিরে আসায় দেশের মানুষ আলো দেখছে উল্লেখ করে বক্তারা বলেন, একটি নতুন বাংলাদেশের দিকে মানুষ যেতে চায়, আর সেজন্য পথকে প্রসারিত করতে হবে অন্তর্বর্তী সরকারকেই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 15 মে থেকে 15 জুলাই পর্যন্ত দলের প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম চালাবে বিএনপি। এবার 1 কোটির বেশি নতুন কর্মী দলে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। স্বৈরাচারের আমলে অনেকেই বিএনপির সদস্য হতে চেয়েও পারেননি, এমন মন্তব্য করে তিনি বলেন, এখন সেই ভীতিকর পরিস্থিতি না থাকায় সদস্য সংগ্রহ কার্যক্রমে সাড়া দেবে মানুষ। তিনি আরও বলেন, সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকগণ এই কার্যক্রমের তদারকি করবেন, আর যারা আগে আওয়ামী লীগ করতেন কিন্তু দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সরব ছিলেন এবং আওয়ামী লীগ থেকে অনেক আগেই সরে গেছেন, তারাও বিএনপির সদস্য হতে পারবেন বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম এই মহাসচিব। বিভিন্ন বিভাগীয় যে শহর, 15 মে থেকে 15 জুলাই পর্যন্ত এটি চলবে। সেটা হচ্ছে নবায়ন, পাশাপাশি প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান। প্রায় 1 কোটির অধিক প্রাইমারি মেম্বার অর্থাৎ প্রাথমিক সদস্য সংগ্রহ আমরা করব ইনশাল্লাহ। যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবে না কেন? তারপর সেরকম হলে আমরা যাচাই বাছাই করবো। এটা আরও উদ্ধত নেতৃত্ব, আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পার্টির মহাসচিব, ওনারা এর বিষয়ে আরও পরবর্তী কোনো নির্দেশ যোগ করতে হলে তারা দেবেন। 24-এর আন্দোলনের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে জালিম আর ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ভোরে আজিমপুরে দলের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। দলের আরেক কেন্দ্রীয় নেতা এটিএম আজহার ন্যায় বিচার পাবেন এবং মুক্ত হয়ে দলের নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেন শফিকুর রহমান। অভিযোগ করেন, জামায়াত নেতাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে, জেলে হত্যা করা হয়েছে। ফ্যাসিস্টের বিরুদ্ধে সুবিচার নিশ্চিতে আইনজীবীদের আব্দুর রাজ্জাকের আদর্শ ধারণ করার পরামর্শ দেন জামায়াতের আমির। প্রচুর মামলা করেছে, আপনারা জানেন না? অবশ্যই আমরা মিথ্যা মামলা করি নাই, শত শত মানুষকে আসামি বানাই নাই, কিন্তু যারা অপরাধী তাদের কাউকে আমরা ছাড়ি নাই। তাদের নাম সুনির্দিষ্ট উল্লেখ করে, তাদের অপরাধের সুনির্দিষ্ট ধরন উল্লেখ করে আমরা মামলা করেছি। আমরা সেই ন্যায় বিচারটা দেখতে চাই। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। কিন্তু যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাহলে দফায় দফায় জালিম আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে। বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইনে করিডোর দেবার সাথে চীন সংশ্লিষ্ট নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত চলমান থাকায় রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য এখন উপযুক্ত সময়। ভারত পাকিস্তানের সংঘাত নিয়ে চীন উদ্বিগ্ন বলেও জানান ইয়াও ওয়েন। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে BIISS আয়োজিত সেমিনারে অংশ নিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ভারত পাকিস্তানের চলমান সংঘাতের জন্য উদ্বেগ জানান। বলেন, সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় চীন। ভারত পাকিস্তানের সংঘাতে সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় চীন। আমরা বেশ উদ্বিগ্ন। আশা করি উভয় পক্ষ সংযম প্রদর্শন করবে এবং উত্তেজনা বাড়িয়ে তোলে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকবে। বাংলাদেশ থেকে মিয়ানমারে করিডোর স্থাপন দুদেশের মধ্যকার ব্যাপার জানিয়ে তিনি বলেন, চীন এ বিষয়ে যুক্ত নয়।
রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের অভ্যন্তরীণ স্থিতিশীলতা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। মিয়ানমারের অভ্যন্তরে নানা পক্ষের সংঘাত চলছে, সেখানে প্রথমে সিজফায়ার দরকার। এখন রোহিঙ্গাদের সেখানে পাঠানোর সঠিক সময় নয়। করিডোর বিষয়ে প্রস্তাব জাতিসংঘ বাংলাদেশকে দিয়েছে, আমরা করিডোরের ব্যাপারে যুক্ত নই। তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা করতে চীন সবসময় প্রস্তুত জানিয়ে ইয়াওয়েন বলেন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। শহীদ জুলাই ফাউন্ডেশনের সিইও হিসেবে পদত্যাগ করেছেন শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। নতুন দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট কর্নেল আকবর। তবে এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শহীদ বিন ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিন। তিনি বলেন, শহীদ পরিবারের কাউকে প্রধান নির্বাহীর পদে না রাখার সিদ্ধান্ত সঠিক নয়। শহীদ পরিবারের প্রতি তাদের দায়বদ্ধতা থাকবে না। স্নিগ্ধ বলেন, জুলাই ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলে উচ্চ শিক্ষার্থে বিদেশ যাবার কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি জানান, আহতদের পুনর্বাসনে পর্যাপ্ত ফান্ড নেই তাদের কাছে। এ কারণে বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। আমার রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছাই আমাদের এখন নেই, আমি উচ্চশিক্ষার জন্য, আপনারা জানেন আমার পড়ালেখা কোনো বাকি আছে, পড়ালেখার জন্য আমি আপাতত সিইও, যেহেতু অনেক কাজ করতে হয়, সিইও থেকে আমি পদত্যাগ গ্রহণ করছি। সিইওর সাথে শহীদ ফ্যামিলির কোনো সম্পর্ক নাই, তাহলে ওনার যদি কোনো আবেগ না থাকে, ওনার যদি শহীদ পরিবারদের প্রতি কোনো দরদ না থাকে, তাহলে ওনার কাছে আমরা কি যা বলবো? তাহলে কি আমাদের সন্তানরা কি শহীদ হয়েছে এই কারণে? সরকার আগামী অর্থ বছরে একটি মডেল বাজেট ঘোষণার চেষ্টা করছে উল্লেখ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, এতে আগামী বাজেট পরবর্তী সরকার অনুসরণ করতে পারবে। আগামী বাজেটে বৈদেশিক সাহায্য কমিয়ে আনার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান বক্তব্য রাখেন। বাজেট সাপোর্টের ক্ষেত্রে যতটুকু সম্ভব বৈদেশিক সাহায্য যাতে কমিয়ে নিয়ে আসা যায়, কারণ আপনি ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টের জন্য আপনি বাইরে থেকে লোন নেন, দ্যাট ইজ ফাইন, দ্যাটস ওকে, বাট নিজে চলার জন্য যদি আমি এখন বাইরে থেকে লোন নিয়ে নিজে চলি, দ্যাটস নট আ গুড আইডিয়া, রাইট? আমরা চেষ্টা করব যে একটা অলমোস্ট একটা মডেল বাজেট করার জন্য এবার, যাতে ভবিষ্যতে সরকাররা, পলিটিক্যাল গভর্নমেন্টরা যাতে ওই বাজেটটাকে একটা বেঞ্চমার্ক হিসেবে নেন। নারী সংস্কার কমিশনের সুপারিশকে বিতর্কিত উল্লেখ করে এই সুপারিশ বাতিল এবং নারী সংস্কার কমিশন পুনর্গঠনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নারী প্রয়াস নামের একটি সংগঠন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলের কর্মী ও সংগঠক অংশগ্রহণ করেন। তাদের অভিযোগ, নারী সংস্কার কমিশনের সুপারিশ ইসলামী আইন কানুন ও রীতিনীতির পরিপন্থী। এই সুপারিশ বাস্তবায়ন হলে নারীরাই ক্ষতিগ্রস্ত হবে। তারা বলেন, নারী সংস্কার কমিশনের যারা প্রতিনিধিত্ব করছেন তাদের ইসলামী বিধান সম্পর্কে ধারণা কম। অবিলম্বে এই কমিশন পুনর্গঠনের পাশাপাশি প্রস্তাবিত সুপারিশ বাতিলের দাবি জানানো হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বরং তিনি সকল জাতি, গোষ্ঠী ও সময়ের জন্য অনুপ্রেরণা ও আদর্শ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সন্ধ্যায় রাজধানীর গুলশানের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সঙ্গীতানুষ্ঠানে এ কথা বলেন তিনি। ভারতীয় হাইকমিশনার বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর সমাজের উঁচু শ্রেণীর মানুষ হলেও অসহায়, নিপীড়িতদের কথা বলেছেন, তাদের মুক্তির জন্য লড়াই করেছেন। রবীন্দ্রনাথ দুই বাংলার মধ্যে সেতু বন্ধন করেছিলেন। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের স্মৃতিচারণের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। আসন্ন কোরবানি উপলক্ষে আইওটি এআই ভিত্তিক স্মার্ট ফিচার সমৃদ্ধ 7টি নতুন মডেলের ফ্রিজ বাজারে নিয়ে আসলো ওয়ালটন।
সকালে রাজধানীর বসুন্ধরার ওয়ালটন কর্পোরেট অফিসে মেগা লঞ্চ 2025 শীর্ষক অনুষ্ঠানে নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করা হয়। উন্নত প্রযুক্তির এই রেফ্রিজারেটরের মাধ্যমে হাইটেক পণ্য উৎপাদন ও বিপণনের নতুন যুগে প্রবেশ করল দেশ বলে জানান ওয়ালটন ফ্রিজের সিইও মোহাম্মদ তাহসিনুল হক। গ্রাহকরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ফিচার সহ মাল্টিমিডিয়ার সকল ফাংশন পাবেন এই পণ্যে। আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এএমডি ও চিফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ জিয়াউল আলম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীগণ। এক সিমেই পুরো হজ। গ্রামীণফোন রোমিং সেবায় প্রিয়জনের সঙ্গে যোগাযোগ এখন আরও সহজ ও সাশ্রয়ী। এবারে অনেকটা ভোগান্তি ছাড়া হজ যাত্রা করতে পারছেন বাংলাদেশিরা। নেই ইমিগ্রেশন ও ভিসা জটিলতা। কর্তৃপক্ষ বলছে রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন হওয়ায় এবার ভোগান্তি কমেছে। এখন পর্যন্ত পবিত্র হজে অংশ নিতে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন প্রায় 30,000 হজযাত্রী। মেজবা হাসান জানাচ্ছেন বিস্তারিত। হজযাত্রীদের পদচারণায় মুখর ঢাকার আশকোনা ক্যাম্প। দেশের হজযাত্রীদের 90 থেকে 95% সৌদি আরব যান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে। এ কারণেই দূর দূরান্ত থেকে এই ক্যাম্পে জড়ো হয়েছেন বেশিরভাগ হজযাত্রী। এখন অপেক্ষা ফ্লাইটের। প্রতিবারের চেয়ে এবার আশকোনা ক্যাম্পে যাত্রী বেশি। এবছর 87,100 হজযাত্রী সৌদি আরব যাবেন, যার মধ্যে সরকারিভাবে 5,200 এবং বেসরকারিভাবে যাবেন 81,900 জন। ক্যাম্পে বসেই এবার সম্পন্ন হচ্ছে দুই দেশের ইমিগ্রেশন। আমাদের এখানে আসার পরে হজের যে তত্ত্বাবধানের যতগুলো সিস্টেম হজ ক্যাম্পের সবগুলো ইনশাল্লাহ খুব ভালোভাবে চলছে। সেবা খুবই ভালো, ওরা সব কিছু সেবা দিচ্ছে আমাদের তাৎক্ষণিক। ওখানে গিয়েও আমরা কিছু প্রতারণার শিকার হই। 104 রিয়ালের আমরা প্যাকেজ পেলাম, দিল আমার 58 রিয়ালের। আমি একটু প্রতারিত হলাম। আর আমার দেশের জিনিস আমি যখন ব্যবহার করতে পারি, আমার জন্য এটা অত্যন্ত লাকি হবে আশা করছি। সব কিছুই আমার ভালো লাগছে। আল্লাহ যেন আমার হজকে আপনাদের মাঝে ফিরিয়ে আনে। ক্যাম্পের পরিচালক জানান, ইমিগ্রেশন সেবা সহজীকরণ করায় ভোগান্তি কমেছে। ভিসা জটিলতা না থাকায় নির্দিষ্ট ফ্লাইটে যেতে পেরেছেন অধিকাংশ যাত্রী। যে সমস্ত হজযাত্রী ভিসা জটিলতার কারণে নির্ধারিত ফ্লাইটে যেতে পারেননি, তাদেরকে কিন্তু কোনো রকম অতিরিক্ত চার্জ ছাড়া কিন্তু টিকিট রিইস্যু করবার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেটি আমি রিকমেন্ড করছি এবং সেভাবে কিন্তু ইতিমধ্যে হজযাত্রীগণ টিকিট সংগ্রহ করছেন এবং সেভাবে তারা যাচ্ছেন। হজযাত্রীদের সৌদিতে যাওয়ার হজ ফ্লাইট চলবে 31 মে পর্যন্ত। প্রথম ফিরতি ফ্লাইট নির্ধারিত হয়েছে 10 জুন আর সর্বশেষ ফ্লাইট ফিরবে 10 জুলাই। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের কৃষক ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবার দিন দিন জাতীয় খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন কথা জানিয়েছে কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় গঠিত সংগঠন বাংলাদেশ কৃষক মজুর সংহতি। দুপুরে রাজধানীর খাতিরপুলে রোজভিউ প্লাজায় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, এবার ধান উৎপাদন খরচের চেয়ে 100 থেকে 150 টাকা কমে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। তাদের মতে উত্তরবঙ্গে প্রতিমণ ধান উৎপাদন খরচ হয়েছে গড়ে 1200 টাকার মতো, কিন্তু দেনা পরিশোধের চাপে কৃষকরা 1100 টাকার মধ্যে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। কৃষকের ধানের ন্যায্য দাম নিশ্চিতে মূল্য কমিশন গঠনের আহ্বান জানায় সংগঠনটি। বলছেন, উৎপাদন খরচ কমিয়ে আনার পাশাপাশি কৃষকদের জন্য বিশেষ ঋণের ব্যবস্থা করতে হবে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।